সৌম্য, শান্ত, ধীরস্থির, উচ্চ কণ্ঠ নন, তবে প্রতিজ্ঞাবান। ভাবনা চিন্তা কিংবা যুক্তিতে স্বচ্ছ এবং তীব্র তবে সততার গুণে উজ্জ্বল। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে প্রত্যক্ষ ভূমিকা যারা রেখেছেন তাদের তিনি সর্দার ছিলেন। এ কথা তো সবার জানা। ইতিহাসের গতিপথ বদলে দেয় মানুষ, তবে ইতিহাসেরও আছে নিজস্ব গতিপথ। একদিন না একদিন সে পথের সন্ধান মিলে যায়, পাওয়া যায় সত্য ও সুন্দরের ইতিহাস। আজকের গল্পের প্রধান চরিত্র তাজউদ্দিন আহমেদ। প্রথম গল্পটা দৃঢ়তার, গল্পটা আত্মসম্মানের। 1972 সাল, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারার সাথে মিটিংয়ে বসেছেন তাজউদ্দিন আহমেদ। প্রাথমিক আলোচনার পর বিস্তারিত আলোচনার জন্য ম্যাকনামারা, তাজউদ্দিন আহমেদ এবং সিরাজউদ্দিন সাহেব যখন বসলেন, তখন ম্যাকনামারা জানতে চাইলেন বাংলাদেশের জন্য কোথায় কি ধরনের সাহায্য দরকার। তাজউদ্দিন আহমেদ বললেন, আমাদের যা দরকার আপনি দিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ম্যাকনামারা বললেন, মিস্টার মিনিস্টার, আপনি বলুন, আমরা চেষ্টা করব দিতে। তখন তাজউদ্দিন আহমেদ বললেন, মিস্টার ম্যাকনামারা, আমার গরু এবং দড়ি দরকার। যুদ্ধের সময় সব গরু হারিয়ে গেছে, এখানে ওখানে চলে গেছে, মরে গেছে। পাকিস্তান যুদ্ধ চাপিয়ে দিয়েছে, চাষিরা এদিক সেদিক পালিয়ে গেছে, তখন গরু হারিয়ে গেছে। এখন যুদ্ধ শেষ, চাষিরা ফিরেছে, কিন্তু গরু নাই, তাই চাষ করবে কিভাবে? কাজেই আমাদের অগ্রাধিকার চাহিদা হলো গরু। ম্যাকনামারা চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। তাজউদ্দিন আহমেদ বললেন, আর আমাদের সমস্ত দড়ি তো পাকিস্তানিরা নষ্ট করে ফেলেছে। এখন গরু পেলে গরু বাঁধতে দড়ি প্রয়োজন, গরু এবং দড়ি প্রয়োজন খুব তাড়াতাড়ি, না হলে সামনে জমিতে চাষ হবে না। অস্বস্তিকর এই মিটিং শেষে যখন তাজউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এরকম করলেন? উনি বললেন, কেন, গরু ছাড়া কি চাষ হয়? মহা চটে ছিলেন। বললেন, এই লোকটি তো আমেরিকার ডিফেন্স সেক্রেটারি ছিলেন। আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিতে চেয়েছে আমেরিকা, আমাদেরকে স্যাবোটাজ করেছে, শেষ পর্যন্ত সপ্তম নৌবহর পাঠিয়েছে আমাদেরকে ধ্বংস করে দিতে, আর তার কাছে সাহায্য চাবো আমি? এমনই আত্মসম্মান বোধ ছিল তার। অস্থায়ী সরকার গঠন করার পর ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে ভারতে যাবেন তিনি। ভারতের সীমান্তে পৌঁছেছেন, অথচ ভারতে ঢুকেননি। একজন বলে উঠল, আপনি যাবেন না? তিনি দৃঢ় গলায় বললেন, আমার দেশ স্বাধীন, আর স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে আমি বিনা প্রটোকল আর তাদের আমন্ত্রণ ছাড়া আমি তাদের দেশে যেতে পারি না। এটি আমার দেশের জন্য প্রচণ্ড অসম্মানজনক। আমাকে তো ভারত আমন্ত্রণ জানায়নি। পরবর্তীতে যদিও ভারত সরকার তাকে গার্ড অফ অনার প্রদান করে ভারতে নেয়। এমনই ছিল তার আত্মসম্মান বোধ। যেদিন সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার ভারতে দেখা হয়, ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের কথা বলে বসলেন এবং যে কোনো মুহূর্তে ভারত প্রস্তুত বলে স্মরণ করান। তাজউদ্দিন আহমেদ বিনয়ের সঙ্গে বলে উঠলেন, এটা তো আমাদের যুদ্ধ, আমাদেরই করতে দিন। মুক্তিযুদ্ধের মে মাস, কলকাতার থিয়েটার রোডে একটি দোতলা বাড়ি ভাড়া নেওয়া হয় মুজিবনগর সরকারের পক্ষ থেকে। বাড়িটির দোতলার একদিকের ছোট একটি স্বেচ্ছেতে কামরায় থাকতেন তাজউদ্দিন, বাকিটা অফিসের জন্য ছেড়ে দিলেন। বাড়ির বাড়িওয়ালা যেদিন জানলো একটি দেশের প্রধানমন্ত্রী তার বাড়ির এই ময়লা কামরায়, তখন তিনি বলে উঠলেন, তোমরা পারো, প্রধানমন্ত্রী হয়ে এই কামরায়? তোমরা স্বাধীন না হলে আর কে স্বাধীন হবে? লেখক ও গবেষক আনিসুজ্জামান তার স্মৃতি কথায় লিখেছিলেন, একদিন তাজউদ্দিন আহমেদের বাসায় গেলাম, দেখলাম তার চোখ লাল, দেখে অসুস্থ মনে হচ্ছে। তিনি বলে উঠলেন, স্যার, আপনার শরীর খারাপ নাকি? তাজউদ্দিন বলে উঠলেন, গতকাল রাতে ঘুমাতে যাওয়ার পর হঠাৎ ঝড়ে আমার ঘরের জানালার একটা অংশ খুলে গেল। তখন হঠাৎ মনে হলো, এই ঝড়ে আমার ছেলেরা না খেয়ে না ঘুমিয়ে দেশের জন্য যুদ্ধ করছে, আর আমি এখানে ঘুমাচ্ছি, আর সারা রাত ঘুমাতে পারিনি। মুক্তিযুদ্ধের আরেকটি ঘটনা বলি। ভারতে তখন মুজিবনগর সরকারের ব্যস্ত সময়, মুক্তিযুদ্ধের তখন চূড়ান্ত সময়। একদিন তিনি অফিসে গেলেন, কিন্তু পিয়ন নেই অফিসে। দ্রুত তিনি পিয়নের থিয়েটার রোডের বাসায় চলে গেলেন। তার আরেক কর্মচারী অফিসে এসে তাকে না পেয়ে সেই পিয়নের বাসায় গেল। ঢুকেই তো ভিমড়ি খাওয়ার জোগাড়। জ্বরে আক্রান্ত পিয়নের মাথায় বদনা দিয়ে পানি ঢালছেন স্বয়ং তাজউদ্দিন আহমেদ। এমনই মানুষ ছিলেন তাজউদ্দিন আহমেদ। আজীবন নিবেদিত ছিলেন দেশের জন্য, মানুষের জন্য। তবে হলা চড়াননি কখনো। নিভৃতে কাজ করে যাওয়াই ছিল তার ব্রত। আজ এত আত্মপ্রকাশের দুনিয়ায় দাঁড়িয়ে তাজউদ্দিনকে পাওয়া যায় বিরল মানুষ হিসাবেই, যার যাপনের মধ্য দিয়েই সত্য ও সুন্দরের সংজ্ঞা নির্ধারণ করে গেছেন।